গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ছাদ বাগানীদের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ফলের গাছ চেরি। অসাধারণ রং, স্বাদ এবং গন্ধের জন্য সারা পৃথিবী জুড়ে এই চেরির প্রচুর চাহিদা রয়েছে। ভারত এবং বাংলাদেশের এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় স্বল্প পরিসরে ছাদ বাগানে খুব সহজেই এই চেরি চাষ করা সম্ভব। আর সে কারণেই ছাদ বাগানীদের মধ্যে অতি দ্রুত জনপ্রিয়তা বাড়ছে এই গাছটির। ভিডিওতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমার ছাদ বাগানের একটি বড় আকৃতির মাটির টবে লাগানো একটি চেরি গাছ। এই গাছটির 1 মাস আগের ফলনের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এবং তার সাথে সেই ভিডিওতেই গাছটির পরিচর্যা সংক্রান্ত বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেছিলেন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এই গাছটিকে হার্ড প্রুনিং করা হয়েছে। গাছটি থেকে সমস্ত ফল হারভেস্ট করে নেওয়ার পরে মাত্র 5 দিন আগে আমি এই গাছটিকে হার্ড প্রুনিং করে দিয়েছি। কারণ এর আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে এই চেরি গাছে যত নতুন ব্রাঞ্চ আপনারা গ্রো করাতে পারবেন ততই এর ফলন বাড়তে থাকবে। আর নতুন নতুন ব্রাঞ্চ গ্রো করিয়ে গাছটিকে আরও ঝোপালো তৈরি করার জন্য হার্ড প্রুনিংয়ের কোনো বিকল্প নেই। এছাড়াও যে কোনো গাছের হার্ড প্রুনিং করলে গাছটি একদিকে নতুন ব্রাঞ্চ গ্রো করে যেমন আরও ঝোপালো হতে থাকবে, তেমনি পুরনো ব্রাঞ্চগুলো আরও মজবুত এবং শক্তিশালী হতে থাকবে। তাই এখানে দেখতে পাচ্ছেন যে গাছটিকে হার্ড প্রুনিং করার পরে এর কাটা অংশে আমি খুব ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়েছি, যাতে এই কাটা অংশে কোনো রকম ফাঙ্গাসজনিত কারণে ব্রাঞ্চটির ক্ষতি না হয়। এবং ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে মাত্র এই কয়েকদিনেই এই কাটা ব্রাঞ্চগুলো থেকে নতুন নতুন শাখা প্রশাখা দেখা দিতে শুরু করে দিয়েছে। তাহলে আসুন আজকে প্রথমেই আমাদের এই গাছে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় সার তৈরি করে নিই। এর জন্য আমি প্রথমেই নিয়েছি 3 মুঠ পরিমাণ শিংকুচি। এর সাথে নিয়েছি 3 মুঠ পরিমাণ আমার বাড়িতে তৈরি কিচেন ওয়েস্ট কম্পোস্ট। বাড়িতেই এই ওয়েস্ট কম্পোস্ট তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এর সাথে নিয়েছি 2 মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট। যেহেতু টবের মাটিতে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে লিভ কম্পোস্ট এবং গোবর সার মেশানো রয়েছে, তাই আমি ভার্মি কম্পোস্ট একটু কম পরিমাণেই ব্যবহার করছি। এর সাথে নিয়েছি 2 মুঠ পরিমাণ আমার বাড়িতে তৈরি ডিমের খোসা চূর্ণ বা এগশেল পাউডার। বাড়িতেই এটি তৈরি করার একটি ভিডিও ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর নিয়েছি 1.5 মুঠ পরিমাণ নিমখোল। এখন এটি পরিমাণে একটু কমই ব্যবহার করছি, তাই 1.5 মুঠ পরিমাণ নিয়েছি। এর সাথে 1.5 মুঠ পরিমাণ নিয়েছি আমার বাড়িতে তৈরি চা পাতা সার। আপনারা বাড়িতে নিত্যদিনের ব্যবহার করা চা পাতা দিয়ে কিভাবে এরকম সার তৈরি করবেন তার একটি ভিডিও কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব। আর নিয়েছি 1 মুঠ পরিমাণ বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। চেরি গাছের ক্ষেত্রে এই বোন ডাস্ট বা হাড় গুঁড়ো একটু অপেক্ষাকৃত কম পরিমাণে ব্যবহার করারই পরামর্শ দিই। আর নিয়েছি কলি চুন। এটি যে কোনো হাটে বা বাজারে খুবই সহজলভ্য এবং দামও অতি সামান্য। আজকে এই সার তৈরির জন্য আমি এই কলি চুনের এই চামচের 1 চামচ পরিমাণ ব্যবহার করব। এছাড়াও চেরি বা আঙুর গাছের ক্ষেত্রে এই কলি চুনের বিশেষ আরও কিছু ব্যবহার রয়েছে, সেগুলি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবারে এই গামলাটির মধ্যে এই সমস্ত মিশ্রণকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা সামান্য পরিমাণে পটাশ ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি সমস্ত ছাদ বাগানীদের অনুপ্রেরণা যোগাই যাতে তারা অন্তত তাদের শখের ছোট্ট ছাদ বাগানটিকে যতটা সম্ভব রাসায়নিক মুক্ত রাখতে পারেন, তাই আমি এখানে অন্য কোনো রাসায়নিক সারের উল্লেখ করলাম না। আমি তার পরিবর্তে আমার ছাদ বাগানের সমস্ত গাছে জৈব উপাদান ব্যবহার করি। এখানে দেখুন যে 1 চামচ পরিমাণ কলিচুন আমি ব্যবহার করছি। আপাত দৃষ্টিতে এটি একটু ভেজা মনে হলেও সমস্ত সারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে।
এইভাবে হাত দিয়ে সমস্ত সার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই টবের চেরি গাছের মাটিতে ইতিমধ্যে প্রচুর পরিমাণে লিপ কম্পোজ এবং গোবর সার মজুদ থাকায় আজকে আমি এই মিশ্রণের সাথে লিপ কম্পোজ বা গোবর সার ব্যবহার করছি না। সমস্ত সার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গাছের রুট কাটিংয়ের বিষয়টি একবার দেখে নেওয়া যাক। প্রথমে টবের মাটির ওপরের দিকটা ভালো মতো খুঁড়ে আলগা করে নেব। এইভাবে মাটির ওপরের দিকে খুঁড়ে আলগা করে নিতে গিয়ে বুঝতে পারছি যে টবে প্রচুর পরিমাণে রুটস বা শিকড় একদম জড়িয়ে রয়েছে। এখানে দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে শিকড় এই গাছে গ্রো করেছে, কারণ এই টবের জন্য মাটি আমি যখন প্রস্তুত করেছিলাম তখন সেটি একটু সফট ভাবে আমি তৈরি করেছিলাম, যাতে গাছটির শিকড় খুব দ্রুত বাড়তে পারে। আর এর জন্য প্লেন গার্ডেন সয়েলের সাথে লিপ কম্পোজ মেলানোর সময় লিপ কম্পোজের রেশিওটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রুটস এখানে গ্রো করে একদম টবে জড়িয়ে গেছে, তাই এখানে আমি হ্যান্ড ক্রপার ইউজ করছি এই শিকড়গুলোকে ছাঁটাই করার জন্য। চেরি গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এটি অনেকটা গুচ্ছ মূলের মতো আকার ধারণ করতে থাকে, তাই টবে চেরি গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং ডালপালার দ্রুত বিস্তার লাভের জন্য রুট কাটিং একদম আবশ্যিক। এইভাবে আজকে এই গাছের যতটা সম্ভব মাটি খুঁড়ে রুট কাটিং করব, যাতে আজকে সার প্রয়োগ করার পরে গাছটি নতুন করে প্রচুর শিকড় বিস্তার লাভ করে আরও দ্রুত বড় হতে পারে এবং চেরি গাছ যত বড় এবং যত ঝোপালো হবে তার থেকে আমরা ফুল ও ফল তত বেশি পরিমাণে পাবো। এখানে ঘুরতে গিয়ে টবের মাটি দেখে বুঝতে পারছি মাটি যেমন একদিকে বেশ খানিকটা সফট রয়েছে, তেমনি এর পাশাপাশি এতে এখনও প্রচুর পরিমাণে লিপ কম্পোজের খাদ্য গুণাগুণ মজুদ রয়েছে। লিপ কম্পোজ বা পাতা পচা সারের একটি অন্যতম বিশেষত্ব এটাই যে এই লিপ কম্পোজ একদিকে মাটিকে তার সফটনেস ধরে রাখতে সহযোগিতা করে, তেমনি অন্যদিকে মাটিতে আর্দ্রতা বজিয়ে রাখতে সহযোগিতা করে, যা এই চেরি গাছের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ এই চেরি গাছ একটু আর্দ্র মাটি বেশি পছন্দ করে। ভিডিওটি যাতে খুব বেশি লেন্দি না হয়ে যায় তার জন্য বেশ কিছু অংশ স্কিপ করে এবং বেশ কিছু অংশ ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে বেশ কিছুটা মাটি খুঁড়ে তুলে নেওয়ার পরে কি পরিমাণ শিকড় আমি এখান থেকে কেটে বের করে আনলাম। এবারে টবের চারিদিকে বেশ খানিকটা সার প্রয়োগের জন্য জায়গা করে নিয়ে আমাদের আগে থেকে মিশিয়ে রাখা সার টবের একদম চারধার বরাবর প্রথমে সমান অনুপাতে এইভাবে ছড়িয়ে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন রুট কাটিং এর সময় গাছের একদম গোড়ার দিকের শিকড়ে যেমন আমরা হাত দিইনি, তেমনি এখানে সার প্রয়োগের সময়ও একদম গাছের গোড়ায় কিন্তু কোনো সার আমরা প্রয়োগ করছি না। এইভাবে সমস্ত সার চারিদিকে সমান অনুপাতে ছড়িয়ে নেওয়ার পরে নিচের দিকের সমস্ত মাটির সাথে যাতে সার খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এটিকে প্রথমে একটু খুঁচিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত সার এই টবের মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর পরবর্তীতে যখন এই গাছের গোড়ায় পুনরায় সার প্রয়োগ করব তখন কিন্তু এই মিশ্রণটি আবার প্রয়োগ করব না। গাছের প্রয়োজন অনুসারে সারের মিশ্রণ আপনাদের পরিবর্তন করতে হবে। এই সলিড মিশ্র সার প্রয়োগ করার পাশাপাশি আমি এই গাছে লিকুইড ফার্টিলাইজার হিসেবে সরিষার খোল ভেজানো জল মাসে অন্তত দুবার অর্থাৎ প্রতি 15 দিন অন্তর নিয়মিত প্রয়োগ করছি, যা এই গাছটির প্রয়োজনীয় ফসফরাসের চাহিদা পূরণ করে চলেছে। সমস্ত সার মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে এর উপর দিয়ে হালকাভাবে জলের ছিটে দিয়ে সমস্ত মাটি ভালোভাবে বসিয়ে নিয়ে টবের সমস্ত মাটি ভিজিয়ে পর্যাপ্ত পরিমাণে জল গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। গাছটির পরবর্তী আপডেট আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার পাশাপাশি আগামী দিনে বিভিন্ন সিজনে গাছটির পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যাতে কোন মাসে বা কোন সময়ে কি পরিচর্যা গাছটির জন্য প্রযোজ্য সেটি আপনারা সহজেই বুঝতে পারেন।